তার আগে আমি বাবাকে বিশ্বাস করতাম না। মানে লোকনাথ বাবা বলে যে কেউ আছেন, এটা আমার মানে বিশ্বাসই হতো না। তবে আমার বাবা খুব ভক্ত ছিলেন ওনার। কিন্তু আমরা মানে বাড়িতে কেউই বিশ্বাস করতো না। না আমি, আমার ফ্যামিলির কেউই বিশ্বাস করতো না। তো একদিন বাবা আমাকে বলছে একদিন পুজো করার জন্য যে, "তুই পুজো করে দেখ। সবাই তো করে। একবার করে দেখ। মেনে দেখ কি হয়।" আমরা কেউ, আমার মা, বাবা, বাড়ির কেউ আমরা রাজি না। যে না, কে না কে ঐরকম একজন মহাপুরুষ বলছে, ও যোগী বলছে আমরা করব না পুজো। বাবা আর কিছু বলেননি যে, কেউ যখন রাজি হচ্ছে না তো থাক। তার কিছুদিন পর, এটা আমার বিয়ের আগের ঘটনা। আচ্ছা, মন থেকে বিশ্বাস হওয়া আছে। আচ্ছা। এবার আমি ও চলে আসার পরে হঠাৎ করে একটু ভয় মনের মধ্যে আসলো। যখনই আসলো না, সঙ্গে আমি বাবাকে স্মরণ করা শুরু করলাম। বাবা লোকনাথকে। হ্যাঁ, হুম। এবার আমাকে ও যেখানে দাঁড় করিয়েছে, পাশে যে বন্ধুর বললাম ভাইয়ের বন্ধুর বাড়ির সামনে দাঁড় করিয়েছে, ওখানে একটা বেল গাছ আছে। আমি মানে এই কথাটুকু বলতে না বলতে আমি কি বলবো আপনাকে, মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে, আমি না আমার বাড়ির সমস্ত কাজ আমি একা করি। হাঁড়ি তোলা তো দূরের কথা, একটা বোতল তোলা আমার নিষেধ। এটা কি করে আমি চলে ফিরে বেড়াচ্ছি? নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আজকে একটা নতুন পডকাস্ট ভিডিওতে আপনাদের সামনে হাজির করতে চলেছি এমন একজন দিদিভাইকে, যিনি তার জীবনের, তার পারিবারিক জীবনের, তার ব্যক্তিগত জীবনের বহু ক্ষেত্রে দৈব অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন। সেই ঘটনাগুলি তিনি তার ঘর সংসার সামলাতেই বিভিন্নভাবে উপলব্ধি করেছেন। তার মনে হয়েছে যে সাধক অলৌকিক রহস্যের মতন এমন একটি সর্বব্যাপী সারা পৃথিবীময় ছড়িয়ে থাকা যার দর্শক, সেই চ্যানেলে তিনি তার ঘটনাগুলি শেয়ার করবেন। আপনারাও যারা সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের জীবনের দৈব অলৌকিক ঘটনাগুলি পরিবেশন করতে চান, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে প্রথমে ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন। যদি আপনার ঘটনা প্রচারযোগ্য মনে হয় তাহলে অবশ্যই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করে নেব। আর যাদের স্মার্টফোন নেই কিংবা হোয়াটসঅ্যাপটি ডাউনলোড করা নেই, তারা ডাউনলোড করে নেবেন। যাদের সাধারণ ফোন আছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন টেক্সট মেসেজ করে, এবং শুধুমাত্র এই কারণেই ফোন করতে অসুবিধা নেই। দিদিভাই, তোমাকে আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার। তুমি আজকে অনেকটা দূর থেকে এসছো, একজন সাধারণ গৃহবধূ তুমি। তোমার এই জীবনে দৈব অলৌকিক ঘটনা কিভাবে কিভাবে আহ, তোমার অনুভূতিতে সাড়া দিয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আমরা শুনতে চাই। যদি শুরু করো। দাদাভাইকে নমস্কার। নমস্কার দর্শক বন্ধুদের। আমি বিয়ের আগে থেকেই আমি লোকনাথ বাবার খুব ভক্ত বাবার। তো তার আগে আমি বাবাকে বিশ্বাস করতাম না। মানে লোকনাথ বাবা বলে যে কেউ আছেন, এটা আমার মানে বিশ্বাসই হতো না। তবে আমার বাবা খুব ভক্ত ছিলেন ওনার। বাবা আগেও ওনার সম্বন্ধে সব দেখেছেন বা বই-টই পড়েছেন। পড়ে আমাদের বিশ্বাস করানোর অনেক চেষ্টা করেছেন। কিন্তু আমরা মানে বাড়িতে কেউই বিশ্বাস করতো না। না আমি, আমার ফ্যামিলির কেউই বিশ্বাস করতো না। তো একদিন বাবা আমাকে বলছে একদিন পুজো করার জন্য যে, "তুই পুজো করে দেখ। সবাই তো করে। একবার করে দেখ। মেনে দেখ কি হয়।" আমরা কেউ, আমার মা, বাবা, বাড়ির কেউ আমরা রাজি না। যে না, কে না কে ঐরকম একজন মহাপুরুষ বলছে, ও যোগী বলছে আমরা করব না পুজো। বাবা আর কিছু বলেননি যে, কেউ যখন রাজি হচ্ছে না তো থাক। তার কিছুদিন পর, এটা আমার বিয়ের আগের ঘটনা। আচ্ছা। কিছুদিন পর আমার বাবা আবার খুব সহজ সরল। মানে আমাদের ফ্যামিলির সবাই খুব সাদামাটা। ওনারা কোনো ঝুট ঝামেলা, অশান্তি কোনো কিছুর মধ্যে যেতে চান না। কোন জটিলতার মধ্যে নেই। জটিলতার মধ্যে যাবেন না। আমার বাবার আবার ইয়ে আছে, আপনার পার্লার আছে, আচ্ছা, আচ্ছা, জেন্টস। আচ্ছা, হ্যাঁ? এবার বাবা তো ওখানে আ বাবা একাই করেন। দাদারা সব এমনি ব্যাংকে সব চাকরি-বাকরি করেন। হুম, এবার বাবা একদিন, আমাদের আবার তখন গরু ছিল। বিয়ের আগের যে আচ্ছা, ঘটনাটা আচ্ছা, বলছি, আমাদের গরু পুষতো, মা আচ্ছা, গরু পুষতেন। তো মাঠে বাঁধা থাকে, গরু বাঁধা রয়েছে। বাবা একদিন সকালবেলা খাওয়া-দাওয়া করে যাচ্ছে। দোকানের জন্য বেরোয়। আর তখন সাইকেল ছিল, হচ্ছে তখন সাইকেল। সাইকেলে তো ভরসা হ্যাঁ, কিছু। তখন সাইকেল। হ্যাঁ, মানে আমার বিয়ের আগের ঘটনা মানে বেশ অবশ্যই। কিছু বছর আগের ঘটনা। এবার সাইকেল, বাবা যাচ্ছেন সাইকেল নিয়ে। এবার গরুটার নাম ছিল লক্ষ্মী। লক্ষ্মী নাম ছিল। ওনারা খুব মানে
গরুটাকে আমরা খুব ভালোবাসতাম। এবার বুঝতো পশু হলেও ওরা একটা তো বোধ বোঝে, শক্তি অনেক ছিল। কিছু বোঝে। এবার বাবা যাচ্ছেন গরুটা, মানে বাবার যে সিট, সাইকেলের সিট, যাওয়ার সময় বাবার মাথায় হাত টাত বুলিয়ে যাচ্ছিলেন। এবার গরুটা করেছে কি, বাবার সিটের ওপরে মাথা রেখে একভাবে মাথা রেখেই দিয়েছে, মাথা সরাচ্ছে না। এবার বাবা বলছে যে, মা তুই সর, আমি তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো, মানে খুব আদর করছে গরুটাকে। ও যাবে না। আমরা টেনে সরিয়ে দিচ্ছি, ও আবার সামনের চাকার দিকে সামনে গিয়ে দাঁড়াচ্ছে, মানে বাধা দিচ্ছে। বাধা দিচ্ছে, কোনো রকমই বাবাকে যেতে দেবে না। এবার যেতে দেবে না। বাবা, আমরা খুব টানাটানি করছি, যেতেই দেবে না। ও বারবার সিটে গিয়ে মাথা দিচ্ছে, বাবার গায়ে মুখ দিচ্ছে, মাথায় মুখ দিচ্ছে, মানে কেমন করছে, মানে একটা পশু মানে আদর অস্বাভাবিক খাওয়ার জন্য যেমন আচরণ। করে না। হুম, হুম। এবার তারপর আমরা কি করেছি, ওকে নিয়ে চলে গেছি, সরিয়ে দিয়েছি, নাহলে যেতে দিচ্ছে না। এবার তারপর বাবা গেছে দোকানে। এবার দোকানে চলে গেছেন। এবার তখন ফোন ছিল না বাবার কাছে, ফোন ছিল না। আর আমরা ঘটনাটা আমরা জেনেছি পরে, হুম। রাতের দিকে। বাবা দোকানে গিয়ে রীতিমতো কাজ করছেন। এবার কাজ করতে করতে বাবার তো ওখানে পরিচিত অনেক অনেক লোকজনই সবাই পরিচিত আছে। এবার বাবা একজনের মনে হয় চুল কাটছিলেন, আচ্ছা, এরকম কিছু, আচ্ছা। বা দাড়ি হুম, কাটছিলেন, হুম, এরকম হুম। কিছু হবে। এবার ওরকম হাফ কাটা হয়েছে, হাফ কাটা হয়েছে সেই অবস্থায় আহ, আরেকজন ব্যক্তি, উনি রাস্তা থেকে দৌড়াতে দৌড়াতে গিয়েই মানে ওনার কলার ধরে, যার দাড়ি কাটছিলেন ওনার কলার ধরে তুলে নিয়েই রাস্তায় নিয়ে চলে এসছে, মানে আচ্ছা, ওই অবস্থায় আচ্ছা। রাস্তায় তুলে এনে ওখানে ফেলে ওনাকে খুব মারছেন। হুম। অনেক লোকজন জড়ো হয়ে গেছে, খুব মারধর করেছে, মাথা টাথা ফেটে পেরে গেছে। তারপরে আহ এরকম হওয়ার পর এবার ওখানে তো অনেক মোটামুটি ঝুট ঝামেলা হলো। এই ঝামেলা টামেলা দেখে বাবা বন্ধ করে চলে এসছে। ওনার তো এমনি খুব নিরীহ মানুষ উনি, কোনো ঝুট ঝামেলা এটা ওটা সব পছন্দ করে না। এবার বাড়ি চলে এসছেন, বাড়ি এসে বলেছেন যে এরকম এরকম হয়েছে আজকে। তখন বাড়ি এসে বলছে, এই জন্যই মনে হয় লক্ষ্মী আমাকে যেতে দিচ্ছিল না, বারবার এরকম বাধা দিচ্ছিল, যেতে দিচ্ছিল না। এবার পরের দিন বাবা যথারীতি আবার দোকানে গেছে। দোকানে যাওয়ার পরে পুলিশ এসছে। আচ্ছা, যেহেতু ওখানে ঘটনাটা ওখানে ঘটেছে। ঘটনাটা ঘটেছে, আর দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মেরেছে। হুম, এবার পুলিশ এসছে, পুলিশ আসার পরে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। মানে স্পটে যে হয়েছে, মানে ওনার ওখানে, এবার ওনাকে সাক্ষী। তো, হ্যাঁ সাক্ষী। এবার ওনাকে বলছে আহ, আর কি বলতো, তো আমরা এই কোর্ট কাছারি এইসব বিষয়ে আমাদের খুবই, সাধারণ মানুষ এসবের দিকে যেতে এইসবের চায় দিকে না। খুবই আমাদের এবার বলছে পুলিশ এসছে, সব জিজ্ঞাসা করলো, বলা টলার পরে বলছে আপনাকে যেতে হবে। ওরা কেস করেছে, যাকে মেরেছে সে কেস করেছে, কোর্টে যেতে হবে। এবার আমার বাবা ওই কথা শুনেই তো বাবার মোটামুটি একদম টেনশনে। আচ্ছা। কারণ উনি তো আহ, কখনো এসবের, মানে আমাদের ফ্যামিলিতে কেউই এসবের এসব মধ্যে নেই। কোনো খুবই সাদামাটা কোনোদিন কোনো নিরীহ অভিজ্ঞতা মানুষ, এসবের নেই, ছিল না। খুবই নিরীহ। বন্ধু বান্ধব হুম, আছে, হুম, কোর্টে হুম। চাকরি করে, ব্যাংক এরকম আছে, কিন্তু এরকম যাওয়া আসা বা ঝামেলায় এরকম জড়িয়ে কোনো পড়া। ঝামেলায় জড়িয়ে পড়া, এটা উনি কখনো ভাবেননি। তো উনি তো শুনে খুবই টেনশনে পড়ে গেছে। মানে দোকান, পুলিশ চলে যাওয়ার পর ভাই সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছে। এসে বাড়িতে আমার মাকে বলছে এরকম সমস্যা, কি করি। এই এই যে শুরু হলো সেদিন থেকে, মানে কোর্টে ওনারা কেস করার পরে তো একটা ডেট মনে হয় দেয়। হ্যাঁ, হ্যাঁ। এবার সেই যে ডেটটা দেওয়া পর্যন্ত, মানে আমার বাবার দিনগুলো যে কিভাবে গেছে, জানি না কিভাবে উনি বাবার কথা মানে মানে ওনার মধ্যে এসেছেন। উনি বই টই পড়েছে বাবার সম্বন্ধে, সবকিছু পড়ে টড়ে উনি মানে সেই সময় থেকে সেই বাবার সময় থেকে সূত্রপাত। বাবাকে, হ্যাঁ, লোকনাথের সূত্রপাত। লোকনাথের সূত্রপাত। আচ্ছা, আচ্ছা। যে মানে উনি না তখন, ওনার হট করে রাতে শুয়ে শুয়ে ওনার হয়তো মনে হয়েছে যে, মানে উনি যেহেতু বাবার সম্বন্ধে সবকিছু জেনেছেন, ওনার মনে একটা বিশ্বাস এসেছে যে বাবাই আমাকে বাঁচাতে পারে। হুম, 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 সবকিছু শুনেছে, ঘটনা, বাবার সম্বন্ধে ঘটনা হুম, তো শুনেছে। হুম। এইবার শুরু করেছে উনি তো অনবরত বাবাকে ডাকা শুরু করেছে, আচ্ছা। যেভাবে হোক আমাকে তুমি রক্ষা করো, আমি এই ঝুট ঝামেলার মধ্যে আমি, মানে ওনার টেনশন, যাকে মেরেছে সেও ওনার কাস্টমার, আর যে মেরেছে সেও ওনার কাস্টমার, দুজনাই খুবই ভালো কাস্টমার। মানে আমার বাবা নিরীহ, সবাই জানে, মানে বাবাকে ওনারা খুব ভালোবাসে, খুব সম্পর্ক ভালো সবার সাথে। সম্মান করে, হুম, ভালোবাসে। হুম। মানে এবার উনি টেনশন পড়েছে, আমি কার হয়ে কি বলবো, মানে ওনার একটা মাথায়, ধর্ম সংকট। হ্যাঁ, মানে উনি এমন একটা সমস্যা পড়ে আছে, হুম, উনি এবার শুধু বাবাকে ডাকছে। যে এবার উনি যে বাবাকে ডাকছে সেটা তো আমরা জানি না, কারণ হচ্ছে আমরা তো তখন বাবাকে বিশ্বাস করি না। মানে বাবা কি জিনিস এসব মানে বিশ্বাসই করি না, হেসে উড়িয়ে দিই, মা আমরা না পুজো করবো না, করিও নি পুজো আমরা। এবার উনি তো ভেতরে ভেতরে জানেন
যে বাবার সম্বন্ধে সব উনি পড়েছেন, জেনেছেন। আর ওনার তো ভেতরে একটা বিশ্বাস তৈরি হয়েছে, বিশ্বাস ভক্তির জায়গা ভক্তি তৈরি জেগেছে। জায়গা। উনি বাবাকে ডেকে যাচ্ছেন যে যদি সত্যি তুমি এরকম এরকম এগুলো যদি সত্যি হয়, তাহলে তুমি আমাকে রক্ষা করো। রণে বনে হুম জঙ্গলে যেখানে বিপদে পড়িবে হুম আমাকে ডাকিও, স্মরণ স্মরণ করিও, করিব, আমি রক্ষা রক্ষা করিব। করিব। এবার ওই কথাটা ওনার তো মাথায় রয়েছে। এবার উনি ওইটাই মনে মনে দিনে রাতে খাওয়া নেই ঘুম নেই, উনি শুধু বাবাকে ডেকে যায়, যদি এগুলো সত্যি হয় আর তুমি যদি সত্যি থাকো, তাহলে আমাকে রক্ষা করো। আমি কোথায় যাব, কি কি করবো আমি, মানে যার হয়ে কার হয়ে বলবে। সত্যি খুব হ্যাঁ, কঠিন অবস্থা এটা। কঠিন অবস্থা। এবার বাবা কি করলেন, রাত্রেবেলা সোজা রাস্তা দিয়ে না এসে কত দূর ঘুরে 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 বাড়িতে আসতেন, মানে তাতে টেনশনে। টেনশনে কেন, আহ, মানে যেখান দিয়ে আসবেন বাড়ি ওনাদের, এবার 3টে রাস্তা। সোজা আসলে যাকে মেরেছে সে হয়তো বলবে যে দাদা, তুমি তো সব জানো, আমার হয়ে একটু বলতে হবে। অন্য রাস্তা দিয়ে আসবে, সে বলবে যে কিছু কিন্তু দাদা বলতে যাস না, বা কিছু ভালো মন্দ একটু বলবে। উনি সে ঘুরে 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 অন্য রাস্তা মুখোমুখি হতে চাইছে না, মুখ- স্বাভাবিক। এবার এরকম বেশ কিছুদিন যাওয়ার পরে বিয়ে বাড়িতে গেছে। ওরকম মানে দিন রাত খাওয়া দাওয়া বন্ধ, এরকম করে একদিন একটা বিয়ে বাড়িতে উনি গেছেন। বিয়ে বাড়িতে গিয়ে যে মেরেছে তার সাথে দেখা। আচ্ছা। এবার উনি তো অনবরত বাবাকে ডাকতেন, অনবরত বাবাকে ডাকতেন। এবার তার সাথে দেখা হয়েছে। ওনাকে দেখে তো বাবা মোটামুটি আরো টেনশন, আর না জানি কি হুম, বলবে। উনি তো মনে কত মনে লোকের মধ্যে। উনি তো মনের মধ্যে ভিতরে ভিতরে শুধু বাবাকে ডেকে যাচ্ছে, বাবা রক্ষা করো ডেকে যাচ্ছে। এবার যে মেরেছে সে বলছে যে দাদা, বাবার নাম তপন। আচ্ছা। তা বলছে যে তপন দা, তুই এদিক দিয়ে যাওয়া আসা করো না, কি সমস্যা তোমার? আমি কি তোমাকে কখনো কিছু বলেছি? নাকি তুমি আমাকে এটুকু ভরসা করতে পারো না? না আমি তোমাকে বলবো, তুমি কি ভেবেছো যে আমি বলবো তুমি আমার হয়ে বলো, বা আমি মেরেছি এটা বলো না? আচ্ছা। আমি তোমাকে কিচ্ছু বলবো না, এসব কিছুই বলবো না। তুমি ব্যবসাদার, তুমি তোমার মতো ব্যবসা। এই কথাটুকু শুনে একটু একটু হ্যাঁ, মানে একটু সাহস, চাপ কমেছে, চাপ মানসিক চাপ। একটু কমেছে। এবার এদিক থেকে একটু চাপ কমলেও যাকে মেরেছে সে আছে, হ্যাঁ, তারপর কোর্টে যেতে ওটা একটা চাপ ওটা রয়েছে। একটা আছে। এবার মোটামুটি এরকম চলতে চলতে বাড়ি এসে এই একটা চাপ একটু কমলেও তাও মাথায় তো বহুত চাপ রয়েছে। খাওয়া দাওয়া করে না, অনেক বলা বলি তো মোটামুটি। তারপর আহ, আস্তে আস্তে তো ডেট আসলো কোর্টে, যেখানে যেতে হবে। কোন কোর্টে? এটা হচ্ছে কল্যাণী। আচ্ছা। তখন কল্যাণী ছিল, তারপর মনে হয় ওখান থেকে মনে হয় কলকাতায় গেছিল, বাবা আচ্ছা জাননি। আচ্ছা আচ্ছা। ওনারা তারপরে কি করেছেন আমরা হ্যাঁ খবর হ্যাঁ। টবর, উনি কত তাড়াতাড়ি মানে বেঁচে ওখান থেকে ফিরতে পারে, মানে উনি বাঁচে আর কি, ওইটুকু রেহাই পায়। তারপর আর কোর্টে হাজিরা হলে হয় কি, মানে যদি চেনাশোনা লোক হয় কোর্টে কেন, কেন, মানে আমি হয়তো এটার সঙ্গে সেইভাবে যুক্ত নই, হুম কিন্তু হুম ওই যে একটা চোখের দৃষ্টি, হুম। যে যে কি হলো ভাই, কোর্টে কেন, হ্যাঁ এটা এটাই একটা অস্বস্তিকর ব্যাপার। অস্বস্তিকর ব্যাপার। বাবা নিরীহ, আমার ভাইরাও দুই ভাই, ওরাও খুব নিরীহ, মানে কোনো দিন কোনো ঝুট ঝামেলা অশান্তির মধ্যে নেই, হ্যাঁ। কোনো কিছুর মধ্যে নেই, মানে 10 হাত দূরে থাকে। ওরা যথারীতি তো মোটামুটি ডেট এসছে, এবার একা যাবে না। এবার একা যাবে না, ও ভয় পাচ্ছে। হুম, ভয় মানে টেনশন, যে কি বলবে কি হবে। ভেতরে ভেতরে বাবা স্মরণে আছে, তারপরও একটা হ্যাঁ, তা ওর আবার একটা বন্ধু ছিল। আচ্ছা। হুম, ওর সাথে আবার বাবার খুব ভালো সম্পর্ক ছিল, বাবাকে খুব ভালোবাসতো। তা ও বললো যে তোমার একা যেতে হবে না, আমি যাব তোমার সাথে, কোনো ভয় নেই, আমি আছি, আমি যাব। ও গেছে বাবার সাথে, ও নিজে সেদেই বলেছে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি যাব। সে বাবাই এগুলো হুম, সব ব্যবস্থা করে দিচ্ছে, ব্যবস্থা করে বাবা। দিচ্ছে, মানে একা যাবে কি করে, টেনশনে তো ওনার হাত পা ঠান্ডা। মানে বাবাকে তো উনি ভেতরে ভেতরে ডাকছে, আমরা তো কিছুই জানি না, আমরা তো পরে শুনেছি সব। উনি তো মানে সত্যি তাহলে এটা বাবাই জোগাড় করে নিশ্চয়ই দিচ্ছেন আস্তে নিশ্চয়ই আস্তে, যে নিশ্চয়ই নিশ্চয়ই। না হলে ও নিজের থেকে শুনে নিজের থেকেই বলছে তোমার একা যেতে হবে না, আমি যাবো তোমার সাথে, তোমার চিন্তা করতে হবে মানুষ না। নিজে এগিয়ে আসছে। নিজে গিয়েছে। তারপরে ডেট গেছেন, দুজনে মিলেই গেছেন। যাওয়ার পরে মানে কোর্টে জাজের সামনে যেখানে সেটা আপনার কাঠগড়ায় ওঠার আগে তো কিছু ওদের লেখালেখি ব্যাপার থাকে, মানে উকিল, দুই পক্ষের উকিল এসে যে কাগজপত্রে কিছু কাজ কে থাকে। মেরেছে কাগজপত্রে কিছু হুম, কাজ থাকে, যে আহ, বাবাকে জিজ্ঞাসা করছে উকিল এসে যে আপনি কি আহ, দেখেছেন কি মেরেছে, কি বৃত্তান্ত দেখেছেন? তা বাবা বলছেন না, বলছে আমি কিছু দেখিনি, আমি কাজে ব্যস্ত ছিলাম, আমি কাজ করছিলাম, আমার কিছু দেখিনি। এবার ওনারা মানতে না দিল না, আপনার দোকান থেকে তুলে নিয়ে গেছে আপনি দেখেননি মানে? বলছে কারা কারা ছিলাম তো কারো নাম জানি না, আমি দেখিনি। তো বলতে ওরা কেউ মানে মানতে রাজি না, হুম, যেহেতু হুম, টাকা পয়সার একটা ব্যাপার হুম, থাকে, ওরা হুম, তো হুম, কি হুম, করেছে হুম। সেটা একমাত্র ওরাই বলতে কেসটা পারবে, এগোবে না, কেসটাকে এগোবে এ না। হবে না। এবার উকিল রেগে যাচ্ছে বাবার পরে, বলছে আপনি কিন্তু কেসটাকে ঝুলিয়ে রাখছেন, সরাসরি বলে দিলে হয়ে যায়, ঝুলিয়ে রাখছেন। বাবা বলছে যে আমি দেখিনি কিছু, আমাকে যতবারই জিজ্ঞাসা করবেন আমি ততবারই বলবো আমি কিছু দেখিনি। আহ, আহ,
তার আর আগে একটা কথা বলি, যেটা হচ্ছে দেখিনি কথাটা কেন বলছে, যাকে মেরেছে সে আবার খানিকটা আগে বাবা বসেছিলেন যখন একা, উনি আবার এসে বাবাকে বলে গেছিলেন যে দাদা, উনি আবার তুই তুকারি করে বলতেন, তোর চিন্তা করতে হবে না, তুই বলে দিস যে আমি দেখিনি। মানে যাকে মেরেছে হুম সে এসে বলছে যে আমি তোকে বলবো না যে তুই চিনিস সেটা বল, হুম হুম তুই তো ব্যবসাদার, তুই বলে দিবি আমি দেখিনি। হুম, হুম। বাবাকে উনি এসে নিজেই বলে গেছেন যে তাহলে দুজনেই বলে দিল। হ্যাঁ, উনি বলে গেছেন হুম, তোর চিন্তা করতে হবে না, তুই বলবি আমি দেখিনি কে মেরেছে। আচ্ছা আচ্ছা। মানে এটা কিন্তু বলা অসম্ভব। ওনার বলা উচিত ছিল যে তুমি কিন্তু দেখেছো দাদা, তুমি কিন্তু বলবে, যেহেতু তার রাগটা রয়েছে। তোমার কাছে হ্যাঁ রাগটা আছে, কিন্তু উল্টে সে বলছে যে তুই বলে দিবি যে আমি দেখি, তো চিন্তা করতে হবে না, বলে দিবি। মানে জানে তো বাবা খুবই নিরীহ, এসব ঝুটঝামেলার মধ্যে একদমই নেই। মানে নিজেদের মধ্যে যা হয়েছে হয়েছে, এই মানুষটাকে আর অযথা এর মধ্যে হ্যাঁ, ঝামেলায় না মানে ফেলাটাই বাবাকে ভালো। সবাই এই খুবই সুবুদ্ধিটা যে আসছে, আসছে সাধারণত আসে না। না, ওনার মানে ঈশ্বরের বাবার কৃপা। দোকানটা যেখানে না, আশেপাশে মানে এক ডাকে বাবাকে সবাই চেনে, খুব ভালোবাসে, সম্মান করে, ভালো মানুষ হিসাবে পরিচিত। খুবই সম্মান করে, ভালোবাসে বাবাকে সবাই খুবই ভালোবাসে। তো যাই হোক, ওটা শুনে বাবা তো মোটামুটি ভালোই একদম মন থেকে একটু শান্তি। তারপরে ওই উকিল বারবার জিজ্ঞাসা করছে যে তাহলে আপনার কিন্তু কাগজ দেবো, লিখতে হবে, লিখে দিতে হবে। বলছে দেন, আমি লিখে দেবো, আমি দেখিনি ওকে। এবার ওখানে অনেক গ্যাঞ্জাম হলো উকিলের সাথে, বারবার বলছে না আপনি কেসটা ঝুলিয়ে রাখছেন, মানে উনি তো ওনার হ্যাঁ কাছ থেকে কিছু হ্যাঁ হ্যাঁ। খেয়েছেন হয়তো। বলছে না আপনি ঝুলিয়ে রাখছেন, বাবা বলছে আপনি যতবারই বলবেন আমি ততবারই বলবো আমি দেখিনি। যত জিজ্ঞাসা করুন আপনি, দুই পক্ষ থেকে এরকম এসে ঝামেলা হওয়ার পরে তারপর এবার ডাক এসছে ওখানে। আচ্ছা। হুম, এবার ওখানে এসছে, ডাক এসছে, গেছে বাবা। আর ভেতরে ভেতরে তো মোটামুটি বাবাকে ডেকেই যাচ্ছে যে কি করবো, রক্ষা করো আমাকে। রক্ষা করো আমাকে। যাকে মেরেছে সে যে এইভাবে মানে এসে যে বাবাকে বলতে পারে যে তুই বলবি আমি দেখিনি, হুম। এটা কিন্তু একটা মানে অবাস্তব ব্যাপার, মানে অসম্ভব, এরকম মানে হয় না। অসম্ভব ব্যাপার যে হ্যাঁ। সে যেই হোক না কেন, আমি আপনার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মারলাম, মেরেছে আমাকে, তুই তো চিনিস। আর ও জানে যে বাবা ওকে চেনে, মানে দুজনে সবচেয়ে দুই বড় দলের কথা হলো, কাস্টমার। যিনি মেরেছেন তার ক্ষেত্রে এটা বলা হয়তো সহজ, হ্যাঁ, মানা যায়, কিন্তু যিনি মার খেয়েছেন তিনি এতটা মেনে নিয়ে, বিরাট কিন্তু কঠিন এটা ব্যাপার, কিন্তু সত্যি কঠিন ভাবার ব্যাপার। বিষয়। মানে রাগ হওয়ার ব্যাপার, হ্যাঁ বা এটা কিন্তু আলো উনি আরো বলতে পারতেন যে তুই বলবি যে তুই কিন্তু দেখেছিস হ্যাঁ দাদা, হ্যাঁ আমাকে কিন্তু হ্যাঁ একটু হ্যাঁ। সাহায্য করিস বা কিছু। সেটা না বলে উল্টো বলছে তোর কোনো চিন্তা করতে হবে না, তুই বলে দিস যে আমি দেখিনি। মানে এটা কিন্তু মোটামুটি বাবার এটাই তো কৃপা লীলা। ছাড়া কোনোদিন সম্ভব না। মানে লোকনাথ বাবার যেটা লীলা। এখন বুঝতে পারি আমি, নিজের ইয়েতে এখন বুঝতে পারি, তখন তো বুঝতাম না, হেলায় হারিয়ে ফেলেছি। তারপর ওখানে ডেকেছেন, ওখানে কাঠগড়ায় গেছেন, বাবাকে জিজ্ঞাসা করছেন যে কি কি হয়েছিল। বাবা বললেন যে আমি কাজ করছিলাম, হঠাৎ করে মানে সবই আচমকা হয়ে গেছে। মানে হঠাৎ করে কয়েকজন আসলো, তুলে নিয়ে রাস্তার মধ্যে নিয়ে গিয়ে, একজনকে যখন রাস্তায় মারামারি হয় তখন তো দুজনে হয় না, চারপাশ হুম থেকে হুম তো হুম। লোকজন অনেক চলে আসে। তো তখন তো বোঝা সম্ভব না না। আরো কারা কারা আছে, হুম, এগুলো তো তখন বোঝা সম্ভব না। তো এই কথাই বাবা বলেছেন যে আমি চিনতে পারিনি, আমি চিনি না। এবার ওখানে গিয়েও সই সাবুতের পরেও উকিল ওখানে গিয়ে ঝামেলা করাচ্ছে, না আপনি কিন্তু কেসটা ঝুলিয়ে রাখছেন, হুম, হুম। ঠিক করে বলুন কে কে ছিল ওখানে। তখন বাবা বলছে কি ওখানে আপনি ছিলেন, হুম, আর আর কি ব্যারিস্টার নাকি একজন হুম, ছিলেন ওখানে, বলছে আপনি ছিলেন, উনি ছিলেন, এরকম বাবা হুম, আঙুল দিয়ে দিয়ে বলছেন যে আপনারা ছিলেন। মানে উনি ওনার মধ্যে তখন এমন একটা সাহস কোথা থেকে এসেছেন একমাত্র উনি বলতে পারেন, যে মানুষ এত নিরীহ, এত ঠান্ডা, সেই মানুষ ওখানে চাপড়ে বলছেন যে ওখানে আপনি ছিলেন, আপনি ছিলেন, আপনি ছিলেন, আপনারা তিনজনা হুম, ছিলেন। ওরা না হা হয়ে গেছে, বলছে আমরা ছিলাম মানে কোথায় আমরা ছিলাম, বলছে স্পটে আপনারা ছিলেন, বলছে আমরা ছিলাম, কি আজে বাজে কথা বলছেন, মানে একটা হুম, দ্বন্দ্ব হুম, মতো। হুম, তো তখন বলছে তা আপনাদের তো বারবারই বলছি ওখানে কে ছিল আমি জানি না, আমি হুম, দেখিনি, হুম, হুম। তারপরেও আপনারা বলে যাচ্ছেন কে কে ছিলেন। তাহলে ওখানে আপনারাই ছিলেন, এছাড়া ওনারা কি বলতো আপনারা ওটা। ছিলেন বলেই আপনারা দেখেছেন ওখানে হুম কে কে ছিলেন, নাহলে বারবার আপনারা বলে যাচ্ছেন আমি বলছি হুম আমরা দেখিনি হুম কাউকে। তো বলার পরে মানে ওনার যে সাহস কোথা থেকে এসছে একমাত্র উনিই বলতে হুম। পারবে, যে এত নিরীহ মানুষ, ঠিক। সে এরকম সাহস মানে কোথা থেকে আসলো জানি না। তারপরে আর একজনও মানে উকিল, আর একজনও উকিলকে মানে দুজনের মধ্যে চাপাচাপি করছে যে ছেড়ে দেন, নাহলে হুম হুম। ঝামেলায় পড়বো। তারপর নিজেরা নিজেদের মধ্যে নিজেরা ঝামেলাটা বোঝাপড়া করে নিয়েছে। বোঝাপড়া করে নিয়েছে। হুম। করে নেওয়ার পরে তারপর কেসটা, তারপরে গিয়ে কোথায় ইয়ে হয়েছে, মানে বাবার দিক থেকে বাবা মোটামুটি ক্লোজ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। তারপর ওনাকে যেতে দেওয়া হলো, দিয়ে ওখান থেকে ছেড়েছে। এবার বাইরে যখন বেরিয়েছে তখন বাবাকে আর যেতে দিচ্ছে না, মানে বাইরে থেকে বলছে আপনি ওই ঘরে গিয়ে বসুন।
এবার প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এবার এদের ঝামেলা দিয়ে কি হচ্ছে সেটা বাবা বুঝতে পারছে না। তো বলছে যে আমার কাজ হয়ে গেছে, আমাকে যেতে দিচ্ছে না কেন? এবার বারবার বাবা সবাইকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, আমার কি আর কোনো কিছু বাকি আছে? তাহলে এতক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা, প্রায় আধ ঘন্টা, 1 ঘন্টা বাদে হুম, আবার বাবা টেনশনে পড়েছে, যেহেতু ওই ঘরে আটকে দিয়েছে যে আপনি এখানে বসুন। তো আবার তো মোটামুটি ওনার ভেতরে ভেতরে তো চলছেই, বাবার নাম চলছে ততক্ষণ না সেখান সবসময়, থেকে একদম বেরোতে ক্লিয়ার হবে। পারছে, উনি তো বাবার নাম চলছে ভেতরে ভেতরে। তারপর উনি ওখানে বসে রয়েছেন। 1 ঘন্টা পর ওরা মানে যে আর কি বাদী মার বিবাদী পক্ষ। খেয়েছে এসছেন। এসে মানে হট করে বাবার পকেটের মধ্যে হাত দিচ্ছে। বাবার পকেটে হাত দিয়ে হাতটা এরকম দেখিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল, বললো আপনি যান। যে মার খেয়েছে। যে মার খেয়েছে বলছে আপনি যান। তখন বাবাকে মানে কোর্টের থেকে উকিলরা বলছে আপনারা যান। এবার বাবা ভাবছে কি হলো, মানে উনি না হতবাক হয়ে গেছে, এরকম হাত দিয়ে উনি এরকম ভাবছে কি হলো, মানে উনি হাত দেবে সেই সাহসটাও পাচ্ছে না, কি আছে কি দিল। তারপর উনি বাইরে বেরিয়ে এসছে, বাইরে বেরিয়ে এসে পকেটে হাত দিয়ে দেখে কতগুলো টাকা। পরবর্তীতে বাবা ওনাকে দোকানে এসে জিজ্ঞাসা করলেন যে তুমি টাকাগুলো দিলে কেন আমাকে, আমি তো কারোর হয়ে কথা বলিনি, এই টাকাটা কিসের, টাকা মানুষ কখন দেয়, আমি তো কারোর হয়ে কথা বলিনি, তোমরা যেমন যেমন বলেছো আমি তেমন তেমন বলেছি। বলছে টাকা তুই ভুল বুঝবি না, টাকাগুলো তোকে দিয়েছি এই কারণে, কতগুলো দিন দোকানে যেতে পারিসনি বল, দোকান তোর বন্ধ ছিল কতদিন, দোকান করতে পারিসনি ঠিকঠাক মতো। আর তখন আমরা 3 ভাই বোন একমাত্র ওই দোকানের ওপরে নির্ভর করে আমাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, সংসার টোটাল কিন্তু শুধু ওই দোকান। তখন তো দাদারা বড় না, পড়াশোনা চাকরি বাকরি পায়নি, ওরা সবই তো জানতো। তো বলছে তোকে টাকা দিয়েছি এই কারণে, ছোট ভাই হিসাব করে টাকাটা এই কারণে দিলাম, কতদিন দোকান বন্ধ ছিল, কাজে আসতে পারিসনি, ঠিকঠাক কাজকর্ম করতে পারিসনি, টেনশনে ভুগেছিস, এটা দিলাম। ছেলে মেয়েদের বই তো লাগবে, পড়াশোনার তো ব্যাপার আছে। এটা বাহ, এ তো মানে বলা যায় কি ঈশ্বরের বলবেন, কৃপা শুধু নয়, মানে অহৈতুকী কৃপা। এই যে মানবিকতা, মানবিকতা। যে মানবিকতা মানুষের মধ্য দিয়ে ঈশ্বরের প্রকাশ হয়। অবশ্যই। হ্যাঁ, মানে ওরা অসাধারণ ঘটনা। নিজেরা যেমন যেমনই হোক, মানে আমাদের জন্য তো ওরা ভেবেছে জিনিসটা, ভেবেছে, না ভেবেছে। এতদূর কেউ ভাবে না যে না। ঠিক আছে ঝামেলা মিটে গেছে এবার ওর পথে যাক ব্যাস। হুম। কিন্তু এই যে তাকে আর্থিকভাবে সাহায্য করা। সাহায্য করে, হুম হুম, মানে এটা একটা বিরাট ব্যাপার। তার পরবর্তীতে ওরা দুজনেই নেই, ওনারা কেউ হুম, নেই, হুম। আর মারা গেছেন। পরের দিন মানে এইসব ঘটনা মিটে যাওয়ার পরে তখন বাবা আমাদের কিন্তু সব খুলে বলেছিলেন যে আমি রক্ষা পেয়েছি, তোরা বিশ্বাস কর না কর, বাবার জন্যই আমি রক্ষা পেয়েছি। কারোর সাথে এরকম হয় না, মানে যারা যে মার খেয়েছে সেইভাবে এসে বলছে, যাকে মেরেছে সেইভাবে এসে বলছে, কোর্টে গিয়ে সে বলে দিচ্ছে যে তুই নাম বলতে হবে না, ভয় নেই। এটা কখনো সম্ভব না। ওরা মান না মান, বাবা আছে। এই বাবা এই বলার পরে তারপর একদিন কোনো মানে জন্মাষ্টমীতে বাবার জন্ম বাবা 19 জ্যৈষ্ঠ হোক, কোনো দিনক্ষণের কিচ্ছু ব্যাপার নেই, একটা ভালো দিন দেখে বাবার একটা ফটো আমরা পুজো করেছি, বাড়িতে পুজো করেছিলাম। সেই ফটোটা আজও আমার কাছে আছে, এখনো আছে, পুজো করি, আছে এখনো। ও ফটোটা বিয়ের পরে আমি নিয়ে গেছি, এখনো পুজো করি। তারপর থেকে মানে একটা আস্তে 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 ভেতরে ভেতরে একটা বিশ্বাস হয় না যে আহ, দেখি, বাবা যখন বাবা বলছেন, বাবা এত বড় একটা ঘটনা, সত্যি তো এরকম তো হওয়া সম্ভব না, না না, তাহলে আমরা একটু দেখি, একটু তো দেখতে হবে। নিশ্চয়ই। বাবা যেহেতু বলছেন, বাবা এত বড় একটা ঘটনা ভরসা থেকে দিয়েছেন যখন। আর এত বড় একটা ঘটনা থেকে উনি মুক্তি যখন পেলেন, একটা কোর্টের ব্যাপার, কার হয়ে বলবেন কার হয়ে না বলবেন একটা ঝামেলা, তাহলে দেখি। করেছি, পুজো করেছি বাবার। তারপর পরের থেকে প্রত্যেক বছরই পুজো করতাম ঠিকই, কিন্তু মানে যে গভীরভাবে যে বিশ্বাস, সেটা কিন্তু আমার মধ্যে ছিল না। মানে বাবা বলছেন নিশ্চয়ই আছেন, পুজো করছি, তাই বলে যে মানে এখন যেমন ভাবি, মানে বাবা ছাড়া আমার কিছু নেই। মানে আগে ছিল যেটা হলো মানে ঠিক আছে আছে, কিন্তু এখন একেবারে গোড়া থেকে বিশ্বাস। গোড়া থেকে বিশ্বাস, মানে উনি আমার বাবা। আমি জানি, আমি ওদেরকেও বলি উনি আমার বাবা, মানে আমার বাবা বলুন, আমার ছেলের মতো বলুন, মানে উনি আমার সব, আমি ওনাকে ছাড়া কিছু চিনি না। আমি তন্ত্র মন্ত্র কোনো কিছুই জানি না, কিছুই মানি না, কিছু জানি না। আমি শুধু জানি আমার বাবা। আর আমি জানি মানে ভেতর থেকে আমি জানি অল টাইম সব সময় বাবা আমাকে রক্ষা করেন, সাহায্য করেন, সেটা আমি বুঝতে পারি। হুম, হুম। হুম। তো এরকমই একটা ঘটনা তারপরেই তখনও আমার বিয়ে হয়নি। এটা ওই কোন সালের কথা? 2006। 2006। তখন আমি একদিন মানে মনে মনে একটা আশা জাগলো, ইচ্ছে হলো যে বাবা তো আছেন, তাহলে বাবা তুমি যদি থাকো তাহলে আমার না খুব ইচ্ছা হয়, মানে ফটোটা দেখি তো আমার খুব ইচ্ছা হয়, বাবা মেয়ে যেমন বাবাকে জড়িয়ে ধরে, বাবা যেমন মেয়েকে জড়িয়ে ধরে, এরকম আমার খুব ইচ্ছা হয়। তা তুমি আছো যখন, মানে সব সময় না
মনের ভেতরে এই একটা চলতো। আকুলতা। হ্যাঁ, মনের মধ্যে এই একটা চলতো। দেখি তো বাবা যখন আছেন তাহলে তো এটা হওয়া সম্ভব। তুমি বাবা, আমি মেয়ে। আমি তো বাবা মেয়ে, তো আমি বাবাকে ধরতেই পারি জড়িয়ে, তাই না? এরকম একটা ভাবনা চিন্তা মনের মধ্যে রাতে ঘুমাতে, শুতে, বসতে, উঠতে মানে সবসময় এরকম একটা ভেতরে একটা মানে কেমন হতো যে আ আ বাবা একবার তোমাকে আমি একটু দেখতে চাই। একবার একটু দেখি। এবার দেখুন আমাদের সশরীরে যে বাবাকে দেখবো এরকম হয়তো আমাদের জানি না সেই কতটা কি আধার বা করেছি সেই বলতে পারছি না। কিন্তু এরকম করতে, করতে একদিন রাতে স্বপ্ন দেখছি যে একজন আ সাদা বাবা, যে সাদা বসন পড়েন ওরকম পরে ভিক্ষা নিতে এসছে। বাড়িতে। বাড়িতে ভিক্ষা নিতে আসছে। তখন আমাদের টিনের ঘর ছিল। হুম, হুম। যে ভিক্ষা নিতে এসছে যে কিছু ভিক্ষা দেওয়ার জন্য। এবার আমি না ওনাকে দেখেছি, দেখে ভিক্ষা দিয়েছি। দিয়ে বলছি, "বাবা তুমি?" তা বলছে, "কে বাবা?" আমি বলছি কি, "তুমি তো আমার লোকনাথ বাবা।" বলছে কি, "আরে না আমি তোর বাবা না। কি বলছিস?" আমি না ওনার কথা না শুনে আমি ওকে জড়িয়ে ধরেছি। আমি বলছি, "তুমিই আমার বাবা।" তো বলছে কি, "এই আমি তোর বাবা না।" আমি বলছি, "না, হুম, হুম। তুমি অন্য সবাইকে ফাঁকি দিলেও আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তুমিই আমার বাবা।" এই কথা বলে যখন আমি ওনাকে জড়িয়ে ধরেছি, ধরে যখন এই কথা বলছি, তখন উনি আমাকে ধরলেন। ধরার পরে তারপর আমি বললাম, "এবার বলো মা", মানে তখন আর উনি বললেন না যে, "হ্যাঁ, আমি তোর বাবা।" সেটা বলেননি। কিন্তু ১ম এ বলছিলেন, "না, না আমি তোর বাবা না।" আমি বলছি, "তুমিই আমার বাবা। তুমি সবাইকে ফাঁকি দিলেও আমাকে ফাঁকি দিতে পারবে না।" তারপরে বলার পরে আমি ওরকম ধরার পরে তারপরে উনি আমাকে ধরলেন। ধরার পরে তখন আমি প্রণাম করলাম। করার পরে উনি তখন আমাকে একটা কথা বললেন যে, "তুই আ যাই করিস কখনো খাবার-দাবারের চাপটা তুই ইয়ে করবি না। খিচুড়ির সাথে", মানে অনেক রকম সবজি খিচুড়ি হয় না? অনেক হুম, পুজো বাড়িতে হয়, অনেক জায়গাতে হয়। খিচুড়ির সাথে কখনো ভেন্ডি খাবি না। আচ্ছা। যখনই সবজি খিচুড়ি কোথাও দেখবি, আমি এটা বলা আমার উচিত হলো কিনা আমি জানি না। মানে এটা আমার উনি যে বলেছেন আমাকে বলবি না সেটাও না। কিন্তু আমি কখনো কাউকে বলিনি। আমার বাড়ির কেউ জানে না। এটা আমি আচ্ছা। কাউকে কখনো বলিনি। বিয়ের আগে থেকে আমি বাড়িতেও বলিনি। তবে আমি খেলে জিজ্ঞাসা করতাম যে, "কি আছে আছে কি? এর মধ্যে, কি হুম, আছে?" উনি আমাকে বলেছিলেন, "খিচুড়ির মধ্যে ভেন্ডি দেওয়া থাকলে সেই খিচুড়িটা কখনো তুই খাবি না। হুম। এমনি ভেন্ডি আলাদা খা, আলাদা রান্না খা, সব খা। এটা তুই কখনো খাবি খিচুড়িতে না। দিয়ে নয়। খিচুড়িতে দিয়ে কখনোই খাবি হুম, না।" এটা বলার পর আরেকটা কিছু উনি আমাকে বলছিলেন। একটা গাছের কথা, একটা আমার শারীরিক অনেক সমস্যা আছে। হুম। কিছু বলছিলেন। কপাল খারাপ আমার সেই মুহূর্তে ডাক পড়েছে আমার। ডেকেছিলেন। হুম, আমি উঠে গেছি বাড়ি হুম। থেকে, মাটা ডেকেছে। তো ভেতরে, ভেতরে খুব কষ্ট হচ্ছিল আমার যে আমি আমাকে ডাকলে কেন? আমি বাবা কিছু কথা বলছিলেন আমি কেন শুনতে পারলাম না? শারীরিক অনেক সমস্যা আছে তো উনি আরেকটা কথা আমাকে বলতে এসেছিলেন। গাছটা আমার মানে এমন টাইমে ডেকেছে না, মানে মাথা থেকে সব জিনিস তো এত সহজ না, না। তাই না? মানে এমনিতেই স্বপ্ন বলে দেখাবে অনেক কিছু ভুলে যাই। ভুলে যাই। মানে এমনভাবে ডেকেছেন না আমাকে, মানে মাথা থেকে গাছটা ওটা মাথা থেকেই বেরিয়ে গেছে আমার। শুধু ওই ভেন্ডি পর্যন্তই মাথায় ওই আসে। পর্যন্ত তারপরে মাথায় তারপর এরপরে হয়তো তার কাছে আকুলতা জানালে কোনদিন হয়তো সেই সুযোগ আবার আসতে হ্যাঁ, পারে। না ইচ্ছে আমার আরেকটা আছে। তবে এখন আমি এটা বলব না। যদি হুম, কখনো হয় অবশ্যই আপনাকে আবার জানাবো। এরকমই আরেকটা ঘটনা, উম যেটা বাবাকে তো তারপর থেকে আমার বাবার সেই ঘটনার পর থেকে তো মোটামুটি আমি বাবাকে তো আস্তে, আস্তে মনে নিতে শুরু করেছি। তারপর স্বপ্ন দেখলাম। দেখে বাবাকে যেটা ইচ্ছে করেছিলাম সেটাও মানে স্বপ্নের মাধ্যমে বাবা আচ্ছা। পূরণ করেছেন। এমনি তো আমাদের দ্বারায় কখনোই এই আমরা দেহে অতটা সম্ভব না, এ দেহে অতটা মানে সম্ভব অতটা না। হয়তো কর্মফল নেই। না, তাও দেখো আমরা তিনি আমাদের করুণা করেন। আমাদের হয়তো অনেক অবশ্যই। কিছুরই অভাব আছে, অত সাধনাও নেই। কিন্তু মাঝে মধ্যে তিনি এমনভাবে চলে আসেন, যে উপলব্ধি করতে পারে সে ভাগ্যবান। হ্যাঁ। আর যে উপলব্ধি করতে পারে না সে বোঝে না। দাদা আমি পদে, পদে বুঝতে পারি। আ আরেকদিন হয়েছে ঘটনা, এটা আমার বিয়ের পরে। এটা বেশি দিনের না, তখন কিন্তু আমার ছেলেও হয়ে গেছে। বিয়ের পরের ঘটনা এটা। এটা হচ্ছে উম খুব যে বেশি বছরের ঘটনা তা নয়। ছেলের তো বয়স এখন হুম, কম। আর আমি কি করতাম রাত্রেবেলা না আমাদের বাপের বাড়ির সামনে দোকানটা, যে আমাদের এমনি যে দোকানটা ওটা ওখানেই। আচ্ছা। হুম। ওটা খুব গ্রামও না আবার যে খুব শহরটাও না। মফস্বল। হ্যাঁ, হুম, এবার আমি রাতের বেলা একদিন মানে দোকান করতে, করতে না দেরি হয়ে গেছে আমাদের। তো আমার মা বললেন কি, "তাহলে এখান থেকে খাওয়া-দাওয়া করে যা, বাড়ি আর রান্না করতে হবে না।" মা রান্না করেছে। এবার আমরা গেছি। গিয়ে ওখানে খাওয়া-দাওয়া করেছি। আমি, ছেলেও আমরা ওখানে খাওয়া-দাওয়া করেছি। খাওয়া-দাওয়া করে প্রায় 11:30 12:30টার উপরে হয়ে গেছে। বেশি ছাড়া কম হবে আচ্ছা, না। আচ্ছা। এবার আমরা বেরিয়ে এসেছি যে এত রাত হয়ে গেছে। চলে এসেছি। এসে এবার গাড়িতে, আমরা তখন গাড়িতে আসছি। মানে বাড়ির থেকে বেরিয়ে আমাদের দোকান পার করেও চলে এসেছি কিছুটা। আসার পরে হঠাৎ করে মনে পড়েছে যে চাবি নিইনি ঘরের।
মানে ঘর যে খুলবো হুম। চাবিটা নেওয়া হয়নি। এবার ও আমাকে বললো কি তুমি আর ছেলে এখানে দাঁড়াও, হুম, আমি গিয়ে চাবিটা নিয়ে আসি, আর যাওয়ার দরকার নেই। এবার ওখানে আমার এক ভাইয়ের বন্ধু আছে, নাম গুড্ডু, ওদের বাড়ির সামনে আমাদের দুজনকে দাঁড় করিয়ে হুম, দিয়েছে। হুম, হুম। দাঁড় করিয়ে দিয়ে চাবি আনতে গেছে। এবার রাতটা বুঝুন, মানে প্রায় ১২টার বাহ! উপরে হয়ে গেছে। এবার সবাই মোটামুটি ঘুমিয়ে টুমিয়ে হুম, পড়েছে। আর রাস্তাঘাটে কুকুরেরও হুম, হুম। মোটামুটি পরিবেশটা একটু আমি অন্যরকম। ছেলেটা এতটা বড় না তখন, অনেকটাই ছোট। আর আমিও একা। চাবিটা আনতেও গেছে। ওয়েট করে 9:30-10টা হলেই তো অনেকটা খা, খা করে। ওই সময় তো আরো অনেক। এবার আমি না একটু, মানে ও গেছে ঠিকই, যাও মানে মনে আমার বাবার প্রতি একটা ইয়ে হুম, আছে। আমি হুম। কোনো একা থাকলে বা কিছু হলে বা যত রাতই হোক না, একা একা বাড়ি যাওয়া এগুলোতে আমার সমস্যা হয় না। আমি বাবার নাম নিতে নিতে এমনিই চলে যাই। মানে মেঘ বৃষ্টি যাই হোক মানে না সেই কেন, মানসিক জোরটা রয়েছে। জোরটা রয়েছে। মানে হুম, মেঘ বৃষ্টি যাই হোক না কেন, মানে ওদের কোনো দিকে কোনো কেয়ার নেই। আমি জানি বাবা আছে। আমি এটুকু জানি বাবা আছে। পরিষ্কার কথা, আমার মানে মন থেকে বিশ্বাস বাবা আছে। আচ্ছা। এবার আমি ও চলে আসার পরে হঠাৎ করে একটু ভয়, ভয় মনের মধ্যে আসলো। যখনই আসলো না, সঙ্গে, সঙ্গে আমি বাবাকে স্মরণ করা শুরু করলাম। বাবা লোকনাথ। হ্যাঁ, হুম, এবার আমাকে ও যেখানে দাঁড় করিয়েছে, পাশে যে বন্ধুর বললাম ভাইয়ের বন্ধুর বাড়ির সামনে দাঁড় করিয়েছে, ওখানে একটা বেল গাছ আছে। হুম, মানে একটা হুম। বেল গাছ আছে। আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে গিয়ে। এবার আমি না মানে ওই ভয়টা পাওয়ার সাথে, সাথে আমি বাবা লোকনাথকে ডাকছি। বাবা রক্ষা করো, এত রাত হয়ে গেছে। আমার খুব ভয়, মানে সত্যি, সত্যি না তখন মন থেকে একটা আতঙ্ক না তো এসে গেছে। বিভিন্ন খারাপ জিনিস মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন খারাপ জিনিস তার আগে আবার ওই দুদিন আগে ওই উল্টোপাল্টা জিনিস শুনেছিলাম, হুম, ভিডিওতে দেখেছিলাম। একটু ভয়, ভয় এসে গেছে। মানে সত্যিই একটু ভয়, ভয় পাচ্ছিলাম আমি। উল্টোপাল্টা ভিডিও দেখলে না, হুম, হুম। মানে ভূতের ভিডিও দেখলে, ভৌতিক। একটু ভৌতিক ভিডিও দেখলে হুম, একটু ভয় পেলাম। একটু সত্যি একটু মনের থেকে একটু ভয়। তোমার ছেলে রয়েছে, বাচ্চা তো, অনেকটাই বাচ্চা তখন। এবার আমি তখনই আমি বাবা লোকনাথকে ডাকছি। আচ্ছা। বাবা রক্ষা করো, আমার খুব ভয় করছে। আমি মানে এই কথাটুকু বলতে না বলতে, আমি কি বলবো আপনাকে, মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে, আমি না হঠাৎ করে দেখি, মানে আমি এখানে আছি এতটা দূরে, মানে বাবার যে, আর আমি না যখনই বাবাকে মানে মনে প্রাণে, মানে জ্ঞানে অজ্ঞানে যখনই মানে দেখি, তখনই না মানে সাদা বসনটাই বাবার বেশি দেখতে পাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। গেরুয়াটা আমি খুব কমই দেখি, আচ্ছা। সাদা বসনটাই বেশি দেখতে হুম, পাই। মানে ওটা আমার প্রিয়, আমার ভালো লাগে। সাদা সাদা রংটাও আমার প্রিয়, আচ্ছা, আর আমি দেখতেও পাই ওই সাদাটাই। এবার আমি না হট করে দেখছি, ওই যখনই বলেছি বাবা কখনো ভয় করছে, সেই মুহূর্তে দেখি কি, মানে অবয়ব কিরকম বলবো, ঘোলাটে, হুম, আবছা হুম, ঘোলা যেমন হয়, হুম। কুমন্ডল হাতে, আমি বলতে পারছি না ঠিক করে, মাথায় জটা, উম, মানে বাবা, আমি বুঝতে পারছি বাবা। বাবার হাতে যে একটা ইয়ে থাকে, মানে কমণ্ডলু। কমণ্ডলুর সঙ্গেও বাবার বাঁ হাতে একটা ইয়ে থাকে, একটা ছড়ি হুম, মতন হুম, কিছু হুম। থাকে বাবার হাতে। আমি হালকা ঘোলাটে, মানে মেঘের মধ্যে যেমন হয়, কুয়াশা, কুয়াশার হ্যাঁ, মতো। আমি বুঝতে পারছি, মানে অনুভব করতে পারছি, সামনে ইয়ে করতে পারছি যে এসে দাঁড়িয়েছে পাশে। তখন মানে আমার ভয় পাওয়া তো দূরের কথা, মানে আমার গা হাত পা তখন কাঁটা দিচ্ছে। আমি বলছি বাবা তুমি, মানে আমি, মানে ভয়টা তখন আর নেই। মানে আমি শুধু, মানে তখন একটা অন্যরকম ফিলিংস কাজ করছে বাবাকে দেখে। ভয়টা নেই। মানে অন্যরকম একটা আবেগ। বাবা এসছে, অন্যরকম আবেগ কাজ করছে। আমি মানে শুধু বাবাকে ফোন করে, মানে বাবাকে সামনে রেখে ছেলের হাতটা ধরে নিয়ে বাবাকে ডাকছি, বাবা তুমি এসছো। মানে একটা ওরকম করতে, করতে না ও এসছে। গাড়ি নিয়ে চাবি নিয়ে এসছে। হুম, চাবি নিয়ে আসার পরে আমি, ছেলে বসেছে সামনে, তখন তো ছোট হুম, সামনে বসেছে। হুম। আমি পেছনে বসেছি। বসে আমি কিছুটা জায়গা ফাঁকা রেখেছি। বাবা তখনও আছেন। তখনও তখন বাবা মানে দাদা আছেন। এসে গেছেন তখনও আছেন। তখনও বাবা আছেন। আচ্ছা। ওকে আমি কিচ্ছু বলিনি। হ্যাঁ। কিচ্ছু না। আমি শুধু পেছনের জায়গাটা খালি রেখেছি। ওকে শুধু বললাম গাড়িটা আস্তে চালাও, স্লো চালাও। ও বলল, "কেন?" "না অসুবিধা হচ্ছে, একটু আস্তে চালাও।" ওকে আমি কিছু বলিনি। ও আমার কথা মতো আস্তে, আস্তে গাড়িটা চালাচ্ছে। আমি আমি বুঝতে পারছি বাবা, মানে মাটিতে পা নেই বাবার। হুম। কিন্তু গাড়ি যেমন স্লোলি যাচ্ছে, বাবাও আমার সাথে সাথে, সাথে। যাচ্ছে। হুম। আমি বলতে পারছি না, আমার গায়ে কাঁটা দিচ্ছে কথাটা বলতে। এবার আমি না বাড়ি গেছি। বাড়ি গেছি, বাড়ির, ও গাড়ি রেখেছে। আমি ঘরে ঢুকেছি। বাইরের গেট থেকে ঘরে ঢুকেছি, বাবা আছেন। আমি ঘরের তালা খুলেছি, বাবা আছেন। এবার বাবা আছেন, আমি বুঝতে যখন পারছি বাবা আছেন, তখন আমাকে একটু, আমি মানে হাত মুখ ধোয়া, রেডি হওয়া,
তো ব্যাপারটা পরে আমি ওরা ধুচ্ছে, আমি রেডি হচ্ছি, হাত মুখ ধুয়েছি, রেডি হয়েছি, হ্যাঁ, রেডি হয়েছি, শুতে যাব। এবার বিছনা ঝাড়ি আমি যেভাবে, সেভাবে ঝাড়িনি। যেহেতু বাবা আছেন আমি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। সতর্ক হয়ে হ্যাঁ, গেছো। সতর্ক হয়ে বিছনা ঝাড়ার ব্যাপারটা করে আমি কি করলাম, ওরা শুয়েছে। আমি যেখানে শুই, আমি একটা মানুষের শোবার মতো জায়গা ফাঁকা রেখেছি বা বসার মতো জায়গা ফাঁকা রেখেছি। মানে তখনও যখন বাবা আছেন, তাহলে আমি কি করব? আমার উচিত তো কি? হয়তো তার জন্য বসার বাবা জন্য বা করা। আমি মানে আমি বলতে পারছি না ঠিক করে। মানে আমি একটা মানুষের জায়গা ফাঁকা রেখেছি। ওর দিকে চেপে শুয়েছি আমি। জায়গা ফাঁকা রেখেছি। কি হয়? লাইটটা অফ করে আমি দিকে ঘেঁষে আমি শুয়েছি। আমি যখনই শুয়েছি, তারপরে আমি মাথাটা ঘোরালাম, ঘুরে দেখিনি কোনো ঘোলা ভাব, কোনো কিছু নেই, ঘর পুরো মানে পরিষ্কার। তুমি সাবধানে বাড়িতে পৌঁছে গেছো, ব্যাস তারপরে ওনার মানে ছুটি। আমার শুতে যাওয়া পর্যন্ত বাবা মাথার সামনে ছিলেন। আমি তবু তখন আমি ওকে বলিনি যে, মানে আমার হাতটা ঠান্ডা হয়ে গেছে। আমি এই অনুভূতির গা হাত কথাগুলো পা কাঁপছে, আমি বলতে পারছি না ঠিক করে। হ্যাঁ, এই অনুভূতির কথাগুলো তো মুখের ভাষায় প্রকাশ করা যায় না। মানে এগুলো কি বলুন? এগুলো তো আমি কি করে, মানে আমি কি করে বাবাকে অবিশ্বাস করবো? আমি বলছি না, আমি এখন আমি এমন হয়ে গেছি, ধ্যানে জ্ঞানে আমি, আমার কোনো তন্ত্র লাগে না, মন্ত্র লাগে না, কিছুই লাগে না, আমি কিছুই জানি না। আমি কি করে, মানে বলছি না, আমি জানি উনি আমার বাবা। যত যাই হয়ে যাক, যত বিপদই আসুক, বিপদ তো মানুষের আসবেই, তাই না? এবার বিপদ আসলে যে সঙ্গে সঙ্গে যে ঈশ্বর আপনাকে মানে সমস্যা থেকে সমাধান করে দেবে, তাহলে আমরা কি করলাম, হুম, হুম, হুম। তাই না? ওইরকম সেরকম ভাবে তো হয় অবস্থায় না। পৌঁছালে তখন সেরকম তিনি অবস্থায় বিবেচনা করেন। পৌঁছালে তখন তো বিষয়টা এক। সঙ্গে সঙ্গে অনেকে ভাবেন যে আমার এরকম সমস্যা, তাকে ডাকতে হয় না, হুম, ঠিক। মন দিয়ে তাকে, না ডাকলে মনের যোগাযোগের মধ্যে তাকে ডাকতে হবে। রাস্তাটা তো তৈরি হয় না। তৈরি হবে কি করে? তাকে তো মন দিয়ে ডাকতে হবে। তুমি অবশ্যই। তাকে ঈশ্বর ভেবে না, হুম। সে ঈশ্বর পুজো করছি সেটা ভেবে না, তাহলে তোকে দূরত্ব সৃষ্টি হচ্ছে। সেটা ভেবে কেন? নিজের ভেবে, নিজের নিজের ভেবে। করে। আমার ছেলে, আমি যেমন সবাই গোপাল পুজো করে, আমি বলি তোমার ছেলে ওটা, আমার ঠিক। ছেলে, তাই না? বা এই যে বাবা, আমার বাবা, হুম, বাবার সাথে মেয়ের যেমন সম্পর্ক হয়, বা গোপাল পুজোয় অনেকে আছেন, মেয়েদের সমস্যা হলে পুজো দেবেন না বা হুম, কিছু। হুম, হুম। আমার সন্তানকে কিছু সমস্যা হলে আমি কি তাকে খেতে দেবো না? ঠিক। তাকে তো আমি খেতে এটা দেবো। তো আমার সমস্যা হলে যুক্তিসম্মত। আমার ছেলেকে খেতে দিই না? তাহলে সে গোপাল, সেও তো আমার সন্তান। আমি তাকে দেবো খেতে। কি হবে? আমি দেখব কি হয়। ঠিক, ঠিক। মানে নিজের ভেবে যদি কেউ, আমি মনে করি নিজের ভেবে যদি কেউ সত্যিকারে ডাকতে পারে বাবাকে, বাবা আছেন। আমি ওকে সবসময় বলি বাবা আছে। বিশ্বাস করো বাবা আছে। কিন্তু আমি এই যে বসে আছি, আমার কিন্তু শরীরে খুব সমস্যা আছে। সমস্যা বলতে আমার কিন্তু মানে মাজা টোটালি কিন্তু আমার নষ্ট আচ্ছা, আমার। ইমোরের সমস্যা। হ্যাঁ, মানে ওটা কিন্তু মানে অপারেশন করতে বলেছেন, বাইরে যেতে বলেছেন, যেখানেই যাই করি ডাক্তাররা বলেছেন কিওর হন না। মানে হুম, সাকসেস হলে আবার হতে পারে, সাকসেস হয় না এই জিনিস। আচ্ছা। মানে এটা এমনই জিনিস, হুম, হ্যাঁ? আমাকে একটা বোতল, ছোট্ট একটা বোতল, ৫০০ একটা বোতল জল তোলা নিষেধ আমার। মানে এক বোতল জল তুলে তোলা নিষেধ। আচ্ছা। জল খাবো আমরা কি করে? ঘাড়টা উঁচু করে তো? হুম, হুম। উঁচু করে খেতে পারবেন না। নিষেধ আছে। মাজা নিচু করে যদি আপনি একটা কিছু তুলবেন মনে করেন, সেটাও আমার তোলা নিষেধ। সেটাও তুলতে যাতে আমাকে, ওখানে চোটটা না সেটাও আমাকে তোলা, মানে মাজার এমনই সমস্যা, পুরো সিল হয়ে গেছে সিমেন্ট বালির মতো। ওটা আপনাকে তুলতে পারবেন না। মানে আমার এমনই সমস্যা, আমি যেটা মানে সব জায়গার ডাক্তাররাই ওনারা অপারেশন করতে বলেছেন, আবার নিজেরাই বলেছেন এটা কিন্তু সাকসেস হবে না। হুম। আবার আবার অপারেশন করতে হতে পারে, কিন্তু সাকসেস সহজে মানে হয় না। সাবধানে থাকলে ভালো থাকবে। মানে ব্যায়ামের উপর থাকলে হুম। এমন একটা সমস্যা আমার। ওখান থেকে ঘাড়ে ধরেছে। ভাবেন আমার পরিস্থিতি। ওখান থেকে ঘাড়ে ধরেছে, ঘাড়টাও মোটামুটি গেছে। সবই মোটামুটি ড্যামেজ, কিন্তু পায়ের হাঁটু, ডান হাঁটুটা কিন্তু আমার গেছে। আচ্ছা, আচ্ছা। এরকম সমস্যা। এবার ভাবুন, একটা জিনিস ভাবার বিষয় যেটা, এই সমস্যা, এত সমস্যার মধ্যেও আমি মানে কাগজপত্র না আনলে, না ডাক্তারের কথা শুনলে কেউ বিশ্বাস করবে না। এত সমস্যার মধ্যেও আমি কিভাবে চলছি? কিভাবে আপনার কাছে আসলাম? ঠিক। আমি তাই বলি 100% বিশ্বাস করি এটা আমার বাবার আশীর্বাদ। আর বাবার জন্যই আমি চলে ফিরে বেড়াতে পারছি। কোনোদিন সম্ভব না। যে মানুষ, আমি কিন্তু কাজের লোক নেই। আমার একটা উঠান ঝাড় দেওয়ার লোক ছিল, সেটাও কিন্তু নেই। আচ্ছা, আচ্ছা, অনেক আচ্ছা। আগে সেটাও কিন্তু নেই। আমার বাড়ির সমস্ত কাজ আমি একা করি। হাঁড়ি তোলা তো দূরের কথা, একটা বোতল তোলা আমার নিষেধ। এটা কি করে আমি চলে ফিরে বেড়াচ্ছি? এটা তো বাবার আশীর্বাদ ছাড়া অবশ্যই। কখনোই সম্ভব না। আমি শুধু বাবাকে বলি, "বাবা আমার বয়স এখন
30। আমি তাই বলি যে আমি আরো যে সামনে যে জীবন আমি কি করে কাটাবো, তখন থেকে আমার এই ধরা পড়েছে, এটা ধরুন বছর 2-2.5 হলো। আচ্ছা। আমি তখন থেকে শুধু বলতাম আমি কি করে চলবো, এই ছেলে ছোট, একার সংসার কি করে এটা কাটাবো। কিন্তু বিশ্বাস করুন আমি মানে রেগুলার প্রত্যেকদিন 2 বালতি করে বলুন কাঁচা থেকে শুরু করে, আমার কিন্তু বললাম না একটা উঠান ঝাড় দেওয়ার লক্ষ্মী মহিলা ছিল, উনিও ওনাকেও করে, মানে আমি যদি বসে পড়ি শুয়ে পড়ি এটা তাহলে আরো খারাপ হবে মনে হয় আমার। সব কিন্তু আমি একা করি, সব সব একা সেরেও কিন্তু আমি দোকানে গিয়ে দোকানও সামলাই, বা মশলা যে কারখানায় যে লোকজন আসলে ইয়ে করার সেটাও কিন্তু করতে পারি, মানে সব কিন্তু করি আমি। এটা যেটা টোটালি আমাকে বেড রেস্টের কথা ডাক্তার বলেছে, সত্যি তো একটা সেই জায়গায় মিরাকেল, দাঁড়িয়ে কিন্তু আমি মিরাকেল, বিশাল সব মিরাকেল। করি। এর থেকে বাবা আর কি করতে পারে আমাদের জন্য বলো? এটা এটা কি বলবো আমি, এটা বাবা ছাড়া কোনোদিনও সম্ভব না। এই যে তোমার বাবার প্রতি সমর্পণ এবং পুরোপুরি নিজের করে নেওয়া, তিনি এই সমস্ত সামলাচ্ছেন। একদমই আমি পদে পদে বুঝতে পারি, হুম, মানে পদে পদে বুঝতে পারি হুম, যে বাবা আছে, বাবা রক্ষা করছে আমাকে ঠিক, প্রত্যেকটা ঠিক। জিনিসে। মানুষের বিপদ আপদ অনেকে অনেক রকম সমস্যা, অনেক হুম, অ্যাক্সিডেন্ট, অনেক কিছু হয়, হুম। কিন্তু আমি মানে শুধু স্মরণ করি, আমি বুঝতে পারি যে দূর থেকে উনি সাপোর্ট করছেন আমাকে, আমি পরিষ্কার বুঝতে পারি এটা বাবারই কাজ। এর কত বড় একটা ভরসার জায়গা, তাই না? ভরসা মানে বলছি না উনি ছাড়া আমার কিছু নেই, ভরসা মানে আমার বিরাট একটা আচ্ছা, ভরসার জায়গা। এরপরে যে ঘটনা, এটা আমার মনের ঘটনা, আমার বাবা লোকনাথের ঘটনা, যেটা আমার ছোট ভাইয়ের মেয়ে হয়েছে, ওর বয়স বছরখানেক হবে। ও একদিন মোটরসাইকেলে করে নিয়ে এসছে, ওকে বেঁধে নিয়ে এসছে ওন্না দিয়ে, বাচ্চা তো আচ্ছা। এবার বেঁধে নিয়ে এসছে। ওকে দেখে না বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, ওকে দেখে আমার ছেলে তো মানে বুনি বলতে একদম পাগল, দৌড়ে গেছে। আর তার আগে একটা কথা বলিনি, ওই সময় না আমাদের বাড়িতে মিস্ত্রির কাজ করছিল, কারখানা হচ্ছিল, হুম, মিস্ত্রির হুম, কাজ হুম। করছিল। বারান্দায় সিমেন্টগুলো রেখেছিল, সিমেন্টগুলো ঢাকার জন্য আবার যে পাথরগুলো হয়, ইটগুলো, মানে ইটগুলো যে খোয়া ওঠা ওঠা যে হুম, ইটগুলো হয় হুম, ওরকম ইট দিয়ে ঢাকা দেওয়া রয়েছে, ইট রয়েছে কিন্তু আমার বারান্দায়। আর সিঁড়ির নিচে দুটো করে ইট মিস্ত্রিরা পেতে রেখেছে, সিঁড়ি আছে তাও দুটো করে ইট পেতে রেখেছে ওনাদের সুবিধার্থে, মনে হয় নাবাবে হুম, টাওয়ার সুবিধা। ওটার সুবিধার জন্য। এবার ও বাচ্চাটাকে নিয়ে এসছে, আমার ছেলে দৌড়ে গেছে বনুকে আনতে, কোলে করে নিয়ে এসছে। কোলে করে নিয়ে এসে ও তো বুঝতে পারছে না অতটা ইয়ে না, হুম, কোলে করে নিয়ে মানে কতক্ষণ আমার কাছে নিয়ে আসবে, আমি ঘরে শুয়ে আছি। আচ্ছা। এবার ও না কোলে করে উঠবে, বারান্দায় উঠবে, সেই মুহূর্তে সিঁড়িতে পা না লেগে যে ইট রেখেছিল মিস্ত্রি হুম, দুটো, ওই ইটে হোঁচট খেয়ে, হুম, ছিটকে বারান্দায়, মানে আমার সিঁড়ির 3টে ধাপ কিন্তু, হুম। ওই 3টে ধাপ পেরিয়ে ছিটকে বারান্দায় গিয়ে ওই মেয়ে মাথা গিয়ে পড়েছে ইটেরও, এর সঙ্গে কোলে থাকা অবস্থায় কোলে থাকা অবস্থা। মানে কিভাবে পড়লো আমি বুঝলাম না। নিজেকে বাঁচাবে না ওকে হ্যাঁ বাঁচাবে, হ্যাঁ, এমন একটা ব্যাপার। হুম, আমি ঘর থেকে ওর গাড়ির তো আওয়াজ পেয়েছি, আর আয়নাটা এমন জায়গায় সেট করা দেখা যায়, আমি না মানে সঙ্গে সঙ্গে বাবাকে ডেকে আমি চিৎকার করে উঠেছি, মেয়ে মনে হয় মারা গেছে, মানে আমি আমি নিশ্চিত মাথা কথা ফেটে গেছে, মানে ওইভাবে পড়েছে ওপর থেকে, তারপর আবার ইট রয়েছে। আমি ভাবছি মানে আমি আমি মানে কি বলবো, আমি ভাবছি মানে মাথা ফাথা ফেটে খারাপ, গেছে খুব খারাপ বা কিছু কিছু হয়েছে। হয়েছে, কিছু হয়ে গেছে। তারপর আবার দেখছি জলের মতো কে ছিটকে গেল, মানে আমার মানে আমি ওকে ধরবো কি, আমি তখন ভাবছি মনে হয় নেই, মনে হয় মানে 1 বছর বয়স হুম, মেয়েটার। আমি তো মানে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে আমি আমার ছেলের কি হয়েছে আমার দেখার দরকার নেই, আগে আমি ওকে তুলছি। ওকে তুলে নিয়ে দেখি ওর মাথা থেকে জল পড়ছে ওখানে। হ্যাঁ, মানে কি বলবো, ওরও লাগেনি, ওর লাগেও নি, কাঁদছেও না, আমি কোলে নিলাম আরামসে হাসছে আমার কোলে। কিন্তু জলটা কি করে এলো? কি করে বলবো, মানে আমি আমি ওই দৃশ্য আমি কখনো ভুলবো না, মানে আমি ওই মানে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এমনভাবে বাবাকে ডাকছি, বাবা মনে হয় মেয়েটা গেল, হ্যাঁ বাবা রক্ষা করে এমনভাবে ডাকছি, মানে আমি আমি বেরিয়ে এসে দেখি জল, আচ্ছা, আচ্ছা। মানে জলটা কোথা থেকে এলো আমি মানে সত্যিই তো। অবাস্তব, জল কোথা থেকে এলো। এদিকে আম, আমার ছেলের কি হয়েছে না দেখে আমি আগে ওকে তুলছি, যে কি মানে মনে হয় কিছু একটা হুম, হুম। অঘটন ঘটে গেছে। তুলে দেখি যে লাগেওনি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, কিন্তু তুললাম। পড়ার শব্দটা পেয়েছো? হ্যাঁ, আমি দেখেছি, পড়ার পেয়েছি শব্দ না, তো হবে, একটা বড় মানুষ পড়ছে একাটার সঙ্গে পড়া নিয়ে। শব্দ না, আমি তো দেখছি আমার মানে ঘর এমন জায়গায় ঘর, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি ও দৌড়ে দৌড়ে আমার কাছে আসছে, আয়না দিয়ে দেখতে পাচ্ছ? আয়না রয়েছে সামনে, একদম সামনে আয়না। আর ও আসতে দৌড়ে আসতে দেখে আমি সবে ঘুরেছি, ঘুরে দেখে দম করে এসে পড়লো ওই ইটে হোঁচট খেয়ে।
সিঁড়িতে না, ইটে হোঁচটকে, মিস্ত্রিরা ইট রেখেছে, হুম, এমন ভাবে গিয়ে পড়লো, আমি সঙ্গে সঙ্গে মানে আমি মানে আমি ধরবো কি ওকে, আমি বাবাকে ডাকছি, মনে হয় আমি মনে হয় তো উঠিয়ে দেখি কিছুই না, দেখি জল ছিটকে গেল, মনে হয় তো রক্ত কোনো হুম, ব্যাপার হবে। হুম, হুম। হ্যাঁ, উঠিয়ে দেখি কিছুই না, জল, মাথায় জল, মেয়েও হাসছে, মেয়ে কোনো লাগেও নি, কিছুই না, আমার ছেলেরও লাগেনি। মানে কি বলবো এটাকে বলেন, এটা মানে তো সম্পূর্ণ মানে মানে ঠাকুরের আশীর্বাদ। এবং ওই যে অ্যাক্সিডেন্ট, যেটা তো অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টটার মানে উনি তো বাঁচিয়ে দিলেনই, যে রক্তপাতটা হতো সে হ্যাঁ, রক্তপাতটা পরিবর্তিত হলো, তাতে জলে, চেঞ্জ হয়ে গেছে। মানে হ্যাঁ, কি বলবো ওটাই একমাত্র ব্যাখ্যা বলে আমার তো মনে হয়। মানে এখান থেকে আমি আমি কি মানে কি করে কি বলবো বলুন, এটা বাবা জল জল করছে না বাবা, মানে কি আমার কিছু আর মানে আমি এই ঘটনা পর থেকে না আমি শুধু অবাক হয়ে যাই যে এমন ভাবে বাবা প্রত্যেকটা পদে পদে আমাদের রক্ষা করে, প্রত্যেকটা পদে পদে, শুধু এই বাবার মহিমা বলে শেষ করা যাবে না। এই মেয়েকেই, এই মেয়েকে নিয়েই সেদিন তো আমার ছেলে পড়লো, তার মনে হয় এই কদিন আগে, কদিন হয়েছে মনে হয়, মাস দুয়েকও হয়নি, আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে একটা উঁচু যে মন্দির তলার, যে মন্দির কথা বলছি, মন্দিরের ওখানে আমাদের বাড়িটা মন্দিরের থেকে উঁচু, মন্দিরটা একটু নিচে তো উঁচুতে, ও বাচ্চাটা হাঁটা শিখেছে এখন আবার, ও না, ও ঘরে গেছে বলে ও পিছন পিছন করতে করতে পিছনের পেছন পেছন গেছে, ওর পেছন পেছন গেছে, এবার গেছে ও কি করেছে, ওকে কোলে নিয়ে, মনে হয় কিছু একটা খাচ্ছিল, হাতে খাবার ছিল, এবার খাবারটা নিয়ে ওকে কোলে নিয়েছে, নিয়ে কোনো কারণে উঁচু তো জায়গাটা, ওখানে পরপর ইট পাতানো আছে, ইট তারপর পাথর টাথর পাতানো আছে, সিঁড়ি মতো করা আছে, ওই হোঁচট খেয়েছে, হোঁচট খেয়ে ওই ওপর থেকে ওই মেয়েকে নিয়ে গড়াতে গড়াতে এসে পুরো মন্দির তলায় নিচে পড়েছে, একদম আবার মন্দিরের তলায় এসে পড়েছে, ওই ওপর থেকে গড়াতে গড়াতে, আমরা ওখান থেকে সবাই চিৎকার করছি, আমি ওখান থেকে চিৎকার করছি, বাবা রক্ষা করো, ওখানে শিব মন্দির, একদম শিব মন্দির সামনে এসে পড়েছে। হ্যাঁ, মানে এমন ভাবে গড়াতে গড়াতে এসে পড়েছে, মানে ওর তো মাথা ফাটারই কথা, যেখানে হুম, মানে ইটগুলো আপনি যাবেন, আপনাকে দেখাবো ইট পাটকেলগুলো যেভাবে রাখা হুম, থাকে, হুম, মাথা ফাটার কথা, ভারী মানুষ, এমনকি বাচ্চারও ক্ষতি হওয়ার কথা, হুম। ও এমন ভাবে মেয়েটাকে আঁকড়ে রেখেছে, ওর তো কিছু হয়নি, ওরও কিছু হয়নি। কিন্তু অতটা গড়িয়ে গড়িয়ে হ্যাঁ, পড়েছে। অতটা কত মানে ভারী মানুষ যেভাবে গড়াতে 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 ওকে নিয়ে পড়েছে না, আমরা নিচ থেকে সবাই যারা যারা ছিল সবাই চিৎকার করে উঠেছে ভয়, আমি বলছি বাবা মনে হয় মেয়েটাকে, হ্যাঁ, হুম। মানে তারপর উঠলো, মেয়েরও কোনো ব্যাপার না, ঠাকুর করলে কিচ্ছু হয়নি, ওরও কিছু হয়নি, ওর শুধু এই জায়গাটা একটু লেগেছিল, একটু হাতের হাতে, পায়ে একটুখানি লেগেছিল, ওই ব্যালেন্স করার জন্য একটু ব্যালেন্সটা মেয়েটাকে ব্যালেন্স হ্যাঁ। করার জন্য লেগেছিল। এগুলো কি বলবো বলে, এগুলো এগুলো হচ্ছে তাকে মানে স্মরণ করলে মানে তিনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, সব একদম, ক্ষেত্রেই। আমি শুনেছিলাম এই ক্ষেত্রে একটা ঘটনা, আমি ছোট্ট করে বলি। ওই সাউথ ইন্ডিয়া কোথাও একজন ঘুরতে গেছিলেন, সেখানে নৌকায় ওঠার পরেই এবার হাওয়া দিতে শুরু করেছে, নৌকাটা এবার ঘুরতে শুরু করেছে সে হাওয়ার চোটে, ঠিক আছে? এবার বুঝতে পারছে যে নৌকা যেভাবে দুলছে এবং যেভাবে ঘুরছে, নৌকাটা এবার ডুববেই। এখন মাঝামাঝি অবস্থায় তা অদ্ভুতভাবে একটা হাওয়া আসলো, সে হাওয়াটা এসে নৌকাটাকে পুরো পাড়ের দিকে নিয়ে চলে গেল। হ্যাঁ। তাহলে ভাবেন এগুলো বাবার ঈশ্বরের কৃপা ছাড়া লোকনাথ কিছু বাবাকে হয় ডেকেছেন, না। হাওয়াটা আসলো, তারপর এসে নৌকাটাকে সবাইকে সহ পাড়ের দিকে তাড়াতাড়ি নিয়ে গেল এবং ওনারা বেঁচে গেলেন। আপনি বললেন তাই আমার মনে পড়লো, ঘটনা তো বহু থাকে, 15 দিন কি 20 দিন এরকম হবে, আমার তো খুব গাছের নেশা, মানে ফুল গাছ লাগাই বাড়িতে, খুব ফুল গাছ আছে প্রচুর, আমি ওই জিরাট বলে একটা জায়গা আছে, আমাদের গঙ্গা পার করে হুম, যেতে হয়, জিরাট গেছি দুপুরবেলা, খাওয়া দাওয়া করে দুজনে মিলে জিরাট, সেদিন আর ছেলেকে নিয়ে নি, ছেলে আগের দিন গেছে, আমরা বললাম চলো আমরা যাবো, কিছু গাছ পছন্দ হলে নিয়ে চলে আসবো, আর জিরাট আবার কি ওই গাড়ি নৌকায় তুলে নিয়ে যেতে হয়, হুম, আবার ওপারে গিয়ে গাড়ি নিয়ে নাহলে হুম, অনেকটা দূর তো হুম। যাওয়া যায় না, গেছি, সেদিন ছিল একাদশী, আচ্ছা। হুম, এবার যাওয়ার সময় দেখছি সবাই স্নান করছে, একাদশীর দিন সবাই স্নান করছে, ভালো মোটামুটি, হালকা হালকা একটু ঢেউ, ভালো গেছি, মানে আমি জলে নৌকা টোকা চড়তে খুব ভয় পাই, ভীষণ ভয় পাই, তবুও বাবা আছে, ভরসা আমার, আমি গেছি চলেছি, ফেরার সময় দাঁড়িয়েছি, যেমন হাওয়া দিচ্ছে, মানে পারলে আমাদের উড়িয়ে নিয়ে চলে যায়, আর নদীর অবস্থা কি, সেটা যদি আমি ভিডিও করতে পারতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম, যে নদীর অবস্থা কি মানে বলার মতো না, মানে দেখ- একাদশীর চোখ দেখতে ভয় লাগে। এমন উতাল পাতাল করছে, নৌকাগুলো আসছে, বড় বড় নৌকাগুলো আসছে, নৌকার ঝাপটায় নৌকা ঢেউয়ে নৌকার উপরে পর্যন্ত জল উঠে যাচ্ছে, জলে মানে এটা, হ্যাঁ। ভাবেন কিরকম হচ্ছে, তার নৌকাগুলো এমন করছে না, দেখার মতো না। হুম, এবার আমি ওকে বলছি কি, আমার তো খুব ভয় করছে, আমি বলছি কি করবো, কি করে যাবো, আমার তো ভীষণ ভয় করছে, আর অন্য কোনো রাস্তা আছে যাওয়ার, হুম। ও বলছে আর অন্য কোনো রাস্তা যেটা আছে তোমার রাত 12টা বাজবে বাড়ি যেতে,
এবার কি করব, মানে কি করব বুঝতে পারছি না। মানে ভেতরে ভেতরে এবার বাবাকে ডাকা শুরু করেছি, বাবার কাপড় শেষ ভরসা তো তিনিই আছেন। কি হবে। হ্যাঁ, এবার মানে তবু একটা মনে একটা মানে একটা মনের কোথায় আমার একটা তো বিশ্বাস রয়েছেই। হ্যাঁ, তারপরেও একটা ভয় ভয় তো একটা কাজ করে। তারপর আবার দেখছি যে নৌকাটায় আমরা সবসময় আসা যাওয়া করি, শেড দেওয়া বা দুই পাশে ঘিরে দেওয়া, একটু ধরে দাঁড়ানো টানানো বসা টসা যায়। সেদিন আবার দেখি অন্য নৌকা, মানে কোনো শেডও নেই, ঘিরেও নেই, পুরো খালি নৌকায় গাদা গাড়ি ওঠাচ্ছে, সাইকেল ওঠাচ্ছে, লোক বসে আছে। মানে বিরাট ভয় করছে। আমি বলছি, মা সেই নৌকা কোথায় গেল আমাদের? এই তো আমি মানে এত ভয় করছে বলে বোঝাতে পারবো না যে হে ভগবান, সেটা হলে তাও তো একটু শেড দেওয়া ঘিরে দেওয়া একটু ধরে ধরে দাঁড়ানো, বিশাল ভয় পাচ্ছি। মানে ভয় পাচ্ছে, বাবাকে ডাকছি, বাবা রক্ষা করো, কি হবে। কিছুক্ষণ বাদে দেখলাম এই নৌকাটা ঘুরে গেল, ঘুরে কোথায় চলে গেল, পাড়ে দাঁড় করালো না, কোথায় চলে গেল, সেই শেড দেওয়া নৌকাটা এসে দাঁড়ালো। আচ্ছা। কিছুক্ষণ বাদে দেখি শেড দেওয়া নৌকাটা এসে দাঁড়ালো। মনে এক দিক থেকে মনে শান্তি পেলাম, হ্যাঁ, যাক হ্যাঁ, ওই নৌকাটা হ্যাঁ। দাঁড়ালে তাও একটু ধরে টরে দাঁড়ানো যাবে। মানে একরকম শান্তি পেলাম। আর এক রকম ভয় হচ্ছে, মানে বিরাট উতাল পাতাল করছে। তো মানে আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ওই রকম মানে ওরকম ভয়ঙ্কর রূপ কিন্তু আমি দেখিনি, কারণ আমি সমুদ্র জায়গা কোথাও যাইনি এখন পর্যন্ত, দেখিনি। যারা গেছে তাদের হয়তো ভয় কম লাগতে পারে, মানে মারাত্মক অবস্থা খারাপ নদীর। এবার তাও তো ভয়ে ভয়ে তারপর উঠলাম, তাও একটা ভরসা একটু শেড দেওয়া আছে, ধরে টরে বসা যাবে। উঠেছি, এবার ও গাড়ি নিয়ে গেল, আমরা গেছি। নৌকাটা যখন ছাড়লো, ওটা তো মোটর সিস্টেম মনে হয়, যখন ছাড়লো কি বলবো দাদা, মানে মনে হচ্ছে ওপাশ মানে নৌকার দুই সাইডে বসার জায়গা, এপারের লোকগুলো মানে আমাদের ঘাড়ের ওপর পড়বে, বা ওপাশে যখন এমন দুলছে, দুলছে, হ্যাঁ এমন দুলছে। তখন মনে হচ্ছে ওপারের লোকগুলো গাড়ি পাঠিয়ে নিয়ে আমাদের ঘাড়ে পড়বে, এপারে পড়বে, এরকম অবস্থা। এইবার তো শুরু হলো আমার ভিতরে ভয়। আমি তো এমনি জল যেতে হুম, চাই না, জলের জায়গায় আমার প্রচন্ড ভয় করে। আমি তো এবার বাবাকে ডাকা শুরু করেছি, বাবা রক্ষা করো ডাকছি। হ্যাঁ, যে প্রচন্ড ভয় করছে, মানে চোখে ওন্না চাপা দিয়েছি হুম, মুখে, হুম। মানে আমি বাইরের কিছু দেখবো না। দেখবো না। ওন্না চাপা দিয়েছি, চাপা দিলে কি হবে, যে দোলটা সেটা তো সেটা তো আমাকে এড়ানো যাবে না। এড়ানো যাবে না, বুঝতে পারছি। এবার একভাবে তো বাবাকে ডেকে যাচ্ছি, ডাকার পরে কিছুক্ষণ বাদে না আমার মাথায় আসলো কি, যে আমি তো একা না। হ্যাঁ, এখানে তো আরো অনেক লোক আছে, বাচ্চা আছে, আমার পাশে বাচ্চাও বসে আছে। আমি বলছি আমার পাশে তো বাচ্চাও বসে বসে আছে, আমি নিজের জন্য ভাবছি শুধু, এখানে তো বাচ্চা আছে, ডুবলে তো সবাই যাবে, হুম, বাচ্চাগুলো হুম, যাবে। হুম, তারপর আমি বাবাকে ডাকা শুরু করলাম, বাবা সবাইকে রক্ষা করো, হুম, আর না হলে আহ হুম, এটা বিরাট বিপদ হয়ে যাবে। একভাবে বাবাকে ডাকলাম যে সবাইকে রক্ষা করো, এখানে অনেক বাচ্চা কাচ্চা সবসময় আছে। ডাকতে 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 তারপর আস্তে 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 শান্ত হলো। থিতিয়ে তারপর পাড়ে গিয়ে পৌঁছালাম। আচ্ছা। পাড়ে পৌঁছানোর সাথে সাথে যে মানে যে সামনে যারা ধরে ধরে থাকে, দড়ি বেঁধে নেয়। সামনে যারা না ওই যে কি আলটাল ধরে পড়ে যারা হুম, থাকে, হুম। পিছনে আরেকজন ছিল, সে তো তাকে যাওয়া তা বললো যে এত মহিলা এত বাচ্চা রয়েছে এর মধ্যে যাবো কেন তুমি ছেড়েছো? এরকম ভাবে হয়। এই আপনি বললেন দেখি এই ঘটনাটা মনে পড়লো, মানে এত ভয়ের ঘটনা জলের জায়গায় আমার জীবনে প্রথম। আমি কোনো জলের জায়গায় এমনি যেতে চাই না, আমার খুব ভয় করে, সমুদ্রে তো নাই, একদমই না। হ্যাঁ, মানে এই একটা মারাত্মক ভয়ের ঘটনা। তবে আমি বাবাকে খুব ডেকেছি, মুখে ওন্না চাপা দিয়ে একভাবে বাবাকে ডেকে গেছি, মানে কোনো দিকে তাকা থাকে নেই, মানে যা করবে বাবা। মানে আমার বাবার কিছু কিছু ঘটনা যেটা মনে আছে, যেটা বাবার ইয়েতেই আছে, মানে বাবার বইয়ে কিছু কিছু ঘটনা লেখা আছে, যেটা বাবা অনেকে এরকম মানে নৌকা আটকে গেছে, বাবা নিজে রক্ষা করে, প্রচুর প্রচুর ঘটনা অনেক আছে। ঘটনা হ্যাঁ, হ্যালো। আছে। তুলঙ্গ স্বামী, লোকনাথ বাবা, এনারা এই ধরো মানুষের বিপদে অদ্ভুত ভাবে, ঠাকুর তো আছেই, অদ্ভুত ভাবে মানুষকে রক্ষা করেছেন প্রচুর। এবং তোমার এই ঘটনা তারই সাক্ষী। এবং এই জন্যই লোকনাথ বাবার প্রচার এবং প্রসার সাধারণ মানুষের মধ্যে ডাকলেই যে সাড়া পায় বহু মানুষ, এবং সমাজের সব স্তরের মানুষ, হুম। কোনো নির্দিষ্ট স্তর না, সব স্তরের মানুষ। হ্যাঁ, বাবা সাড়া পায়। আজকের মাননীয়া তুলসী ভদ্রের সাথে বেশ কিছুটা সময় বাবা লোকনাথের ঘটনা অদ্ভুত সুন্দর অনুভূতির মধ্য দিয়ে আমাদের কাটলো। তুলসী ভদ্র পরেও আসবেন, তার আরও অনেক ঘটনা রয়েছে, সেই অপেক্ষা আমরা থাকবো। এবং আশা করি আপনারাও একইভাবে সাড়া দেবেন, আপনাদের জীবনের দৈব অলৌকিক ঘটনাগুলি আমাদের সামনে তুলে ধরবেন। 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস রেকর্ডিং করে, বা যদি মনে করেন টেক্সট মেসেজ করে বা ফোন করে জানাতে পারেন। আজকের মতো আমাদের এই এপিসোডটা শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ শুরু যখন হয় শেষ তো তার থাকবেই। তবে নতুন আবার ঘটনার অপেক্ষায় পরবর্তীকালে সময় সুযোগ মতো আবার আমরা বসবো। তাহলে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাকে এবং তোমার সাথে দাদাও এসছেন, দাদা আড়ালে বসে আছেন, তো যাই হোক আমি দুজনকেই
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।